নির্বাচনের দিকে তাকাই দেখব নির্বাচনী ব্যবস্থা যেভাবে দখল করা হয়েছে ৮০ কিংবা ৯০ পরবর্তী দশকগুলোতে সেটা অনেকটা বাকশাল কায়দায় ক্ষমতা বৈধকরণ প্রক্রিয়া। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল, অত্যন্ত আলোচিত ও বিতর্কিত এক অধ্যায়। ১৯৭৫ সালে প্রবর্তিত এই ব্যবস্থাটি ছিল একটি কাঠামোগত একদলীয় শাসন। তবে ইতিহাস বিশ্লেষণে দেখা যায় বাকশাল বিলুপ্ত হওয়ার পরেও বাংলাদেশের পরবর্তী প্রায় প্রতিটি সরকারের মধ্যে ভিন্ন ভিন্ন রূপে বাকশালীয় বা কর্তৃত্ববাদী প্রবণতা বিদ্যমান ছিল। এবার জেনে নেওয়া যাক বাকশাল মূলত কি ছিল। ১৯৭৫ সালের ২৪শে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে বহুদলীয় সংসদীয় পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। শেখ মুজিবুর রহমান, যিনি গণতন্ত্র ও স্বাধীনতার জন্য একসময় দীর্ঘ সংগ্রাম করেছিলেন, পেয়েছিলেন বঙ্গবন্ধু উপাধি, তিনি স্বাধীন দেশে এমন একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং বাকশালকে বলেছিলেন দ্বিতীয় বিপ্লব। বাকশালের ফলে আসলে কি ঘটেছিল? একটিমাত্র দল ও বাকি সব দল নিষিদ্ধ। আওয়ামী লীগ সহ দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একটিমাত্র জাতীয় দল বাকশাল গঠন করা হয়। বিরোধী মতের উপর দেখা দেয় নানা নিপীড়ন। রাষ্ট্রীয় মালিকানাধীন 4টি সংবাদপত্র, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার, দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টাইমস বাদে সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। 61টি মহকুমাকে জেলায় রূপান্তর করে সেখানে রাজনৈতিকভাবে গভর্নর নিয়োগের পরিকল্পনা করা হয়। সেই সময়ে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সহ বিলুপ্ত আওয়ামী লীগের নেতৃত্বের দাবি ছিল চরম অরাজকতা, দুর্নীতি, জাসদের সশস্ত্র তৎপরতা এবং দুর্ভিক্ষ পরবর্তী সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য এমন একদলীয় ব্যবস্থা গঠন করা হয়েছে। তবে রাজনীতি পর্যবেক্ষকগণ তো বটেই, এমনকি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিও তখন এটার বিরোধিতা করেছিলেন, সমালোচনা করেছিলেন, বলেছিলেন এটি ছিল গণতন্ত্রের সম্পূর্ণ সমাধি। এজন্যই বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে বাকশালের সুদূর প্রসারী এক প্রভাব দেখা যায়। সংবিধানের বেসিক ফিচার বদলে দেওয়া সহ নানাভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নানা নীতি চাপিয়ে দেওয়ার ঘটনা ঘটে। বাকশাল গোটা রাজনৈতিক প্রক্রিয়াকে এমনই জটিল করে তোলে যে পরবর্তীতে আমরা প্রায় সব আমলেই রাষ্ট্র ক্ষমতায় যাওয়া ব্যক্তিবর্গকে ক্রমাগত ক্ষমতা কুক্ষিগত করার রাজনীতি করতে দেখি। ৭৫ পরবর্তী রাজনৈতিক আমলগুলোতে আমরা বাকশালের নানা ভূত তাড়া করতে দেখি। আমরা দেখি বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ, বিরোধী দলের প্রতি নিপীড়ন, আটক, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, রাজনীতির সামরিকীকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ, রাষ্ট্রকে আমলাতান্ত্রিক করে তোলা। বিশেষভাবে আমরা যদি গণতন্ত্রের প্রাথমিক শর্ত নির্বাচনের দিকে তাকাই দেখব নির্বাচনী ব্যবস্থা যেভাবে দখল করা হয়েছে ৮০ কিংবা ৯০ পরবর্তী দশকগুলোতে সেটা অনেকটা বাকশাল কায়দায় ক্ষমতা বৈধকরণ প্রক্রিয়া। আমরা যদি ৯০ পরবর্তী রাজনীতির দিকে তাকাই ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা বিতর্কিত নির্বাচন দেখি। আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এটি বর্জন করেছিল। ফলস্বরূপ বিএনপি ৩০০ আসনের প্রায় সবগুলোতেই জয়ী হয়। নির্বাচনের পর গঠিত সংসদ মাত্র ১২ কার্যদিবস স্থায়ী হয়েছিল। গণ আন্দোলনের মুখে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে পদত্যাগ করতে বাধ্য হয়। বিশ্লেষকদের মতে এটি ছিল জনমতকে তোয়াক্কা না করে একতরফা ক্ষমতার চর্চা। কিন্তু এই ঘটনা থেকেও পরবর্তীতে ক্ষমতায় আসা আওয়ামী লীগ কিছুই শেখেনি, বরং রাষ্ট্র ক্ষমতায় এসে হয়ে ওঠে নিয়ন্ত্রিত রাজনীতি, নির্বাচনী ব্যবস্থার দখলে নেয়া এক নয়া বাকশাল। ২০০৯ থেকে ২০২৪ আওয়ামী লীগ সরকারের দিকে তাকালে বোঝা যায় কিভাবে নানা পর্বে আওয়ামী লীগ নব্য বাকশাল ও চূড়ান্ত কর্তৃত্ববাদ কায়েম করেছিল। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর যে শাসন ব্যবস্থা পরিচালনা করেছে একে রাষ্ট্রবিজ্ঞানীরা হাইব্রিড রেজিম বা একদলীয় কর্তৃত্ববাদ হিসেবে চিহ্নিত করেছেন। ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এটি ছিল বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করার প্রথম ধাপ। এর ফলে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে সরকারি দলের একচ্ছত্র আধিপত্য বজায় থাকে।
2014 সালে 154 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, যা বাকশালের মতোই একটি নির্ধারিত সংসদ তৈরি করে। 2018 সালে নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তির অভিযোগ ওঠে, আর 2024 সালে বিরোধী দল নির্বাচনে না আসায় সরকারি দলের ডামি প্রার্থীদের মাধ্যমে একটি একদলীয় আবহ তৈরি করা হয়। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের প্রায় প্রতিটি রাষ্ট্রীয় স্থাপনা, প্রকল্প ও পুরস্কারের নাম পরিবর্তন করে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে করা হয়। পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, শেখ হাসিনা সফটওয়্যার পার্ক, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, অসংখ্য স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয়। সমালোচকরা একে ব্যক্তিবন্দনা এবং রাষ্ট্রকে একটি নির্দিষ্ট পরিবারের সম্পত্তিতে রূপান্তরের চেষ্টা হিসাবে দেখেন। ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তী সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে বাকশাল আমলের মতোই গণমাধ্যম ও মুক্তচিন্তার কণ্ঠরোধ করা হয়। গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল এই আমলের এক ভয়াবহ বাস্তবতা। বাকশাল ছিল একটি দৃশ্যমান আইনগত একদলীয় ব্যবস্থা, আর পরবর্তী সরকারগুলো, বিশেষ করে 2009 থেকে 2024 মেয়াদের আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের পোশাক পরে কার্যত বাকশালীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। বাকশাল 1975 সালে আনুষ্ঠানিকভাবে দল নিষিদ্ধ করেছিল, আর আওয়ামী লীগ 2009 থেকে 2024 সালে আইন ও প্রশাসনের মাধ্যমে বিরোধী দলকে অকার্যকর করে কার্যত একদলীয় শাসন প্রতিষ্ঠা করে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির উইনার্স টেকস অল এবং প্রতিপক্ষকে নির্মূল করার যে রাজনীতি আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময় থেকে 54 বছর ধরে, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেই রাজনীতির কাঠামো ও সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ও পলায়ন কিংবা এমন অভ্যুত্থান থেকেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কতটা শিখছে? গত 1.5 বছরে রাজনীতি কতটা বদলেছে? ক্ষমতার যে স্বভাব, যে সরকারে যারা আছেন কিংবা যারা যেতে চান তারা কি স্বভাব বদলেছেন, নাকি ফিরে ফিরে একই চক্রে পড়ে যাবে জনগণ? ক্ষমতায় গেলে সবাই একই আচরণ কেন করতে থাকেন কম বেশি? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।